ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। আমরা কিন্তু এপ্রিল মাসের গরমে চলে গিয়েছিলাম নবদ্বীপ মায়াপুর দর্শন করতে। আমার জন্য কিন্তু এটা ফার্স্ট টাইম ছিল, তো কেউ হেসো না, কারণ আমি এর আগে সত্যি কোনোদিন মায়াপুর বা নবদ্বীপ যাইনি। তো মায়াপুর নবদ্বীপ দর্শন করবো আর তিলক কাটবো না, এটা তো হতেই পারে না। তো আমরা গাড়িতে ওঠার আগেই আমি, মা, আমার বর সবাই আমরা তিলক কেটে নিয়েছিলাম এবং গাড়ি চলতে শুরু করেছে, কারণ আমরা গাড়ি করে যাচ্ছিলাম। আমরা বেরিয়েছিলাম ভোরবেলা ওই 4:30-র দিকে। মারা ওখান থেকে আমাদের তুলে নিয়ে তারপর আমরা একসাথে বেরিয়েছিলাম। এই নবদ্বীপের ইতিহাস কিন্তু অনেক প্রাচীন। যখন বাংলায় সেন বংশ ছিল তখন কিন্তু এই নবদ্বীপই ছিল এই সেন বংশের রাজধানী। শুধু তাই নয়, ত্রয়োদশ শতকে বখতিয়ার খিলজি এই নবদ্বীপ জয় করেই কিন্তু বাংলা জয় করা শুরু করেছিলেন। নবদ্বীপের মন্দির ও দর্শনীয় স্থানসমূহ পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ। শাক্ত, বৈষ্ণব ও শৈব সংস্কৃতির ঐকান্তিক সংমিশ্রণে নবদ্বীপ ঐতিহাসিক পীঠস্থানে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2019 খ্রিস্টাব্দে পর্যটন ক্ষেত্র হিসাবে নবদ্বীপকে হেরিটেজ শহর হিসাবেও ঘোষণা করে থাকে। এখানে দর্শনীয় স্থান হিসাবে মন্দির ছাড়াও পণ্ডিত ব্যক্তিদের জন্মভিটে, টোলবাড়ি ও সমাধিপীঠও বর্তমান। আমরা যেহেতু ফার্স্টে মায়াপুর ঢুকেছিলাম, মায়াপুর হয়েই ফেরিঘাট পেরিয়ে আমরা নবদ্বীপ যাব, তাই এসে কিন্তু আমরা ভবনে চলে গিয়েছিলাম। আমাদের ভবন অনলাইনেই বুকিং করা ছিল। আমরা ছিলাম শঙ্খ ভবন অর্থাৎ কুঞ্জ ভবনে। তো ওখানে ভেতর অব্দি গাড়ি ঢোকে না, ওই মোড়টাতে দূরে যে টোটোটা দেখলে ওইখানে গাড়ি নামিয়ে দেয়, তারপরে তোমাকে একটু হেঁটে আসতে হয়। তো এই যে আমাদের কুঞ্জ ভবনের একদম উল্টো দিকেই ছিল হচ্ছে সেই চন্দ্রোদয় মন্দিরটা, যেটা এখন নতুন তৈরি হয়েছে, মানে হচ্ছে তো অনেকদিন ধরেই। তো যাই হোক, আর এটা হলো আমাদের রিসেপশন, ভীষণ সুন্দর ছিল। আর এই মায়াপুরে যে ভবনগুলো রয়েছে তার মধ্যে গীতা ভবন, এই শঙ্খ ভবন অর্থাৎ কুঞ্জ ভবন, আর আরেকটা যেন কি ভবন আছে, এই তিনটে কিন্তু তোমাকে অনলাইনে বুকিং করে যেতে হয়। বাদ বাকি ভবনগুলো তোমরা গীতা ভবনে গিয়ে কথা বললেই হয়ে যাবে। তো এটা ছিল 4 বেডেড রুম। তো আমরা 4 জন ছিলাম, আমরা একসাথেই নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ ঢুকেই একটা বিশাল বড় এল সাইজের সোফা ছিল, আর তার পাশে এখানে রয়েছে ডাইনিং টেবিল 4 জনের, ওই পাশে একটা জলের ট্যাঙ্ক, ইলেকট্রিক কেটেল, চায়ের সামগ্রী সবকিছু ছিল। আর এখানে ছিল 2টো বেড, সিঙ্গেল করে ছিল 2টো বেড। আর ঠিক তার পাশে ছিল হচ্ছে ওয়াশরুম। আর এর ঠিক উল্টো দিকেই ছিল আলমারি অর্থাৎ ওয়ার্ড্রপের ভেতরে কিন্তু কম্বল ছিল, তোয়ালে ছিল, টাওয়েল যেটাকে আর কি বলে। তো এই সব কিছু ছিল, আমি খুলে দেখেছি এবং আমি গিয়ে সুন্দর করে আমার জামা কাপড় সাজিয়ে দিয়েছিলাম। যদিও আমি একদিনের জন্যই মায়াপুর ছিলাম, তাও আমি এসব করেছিলাম। তারপরে ছিল পাশেই আয়না, আর এই দেখো আমি আর আমার ক্যামেরা। তো এইখানে ছিল একটা ছোট মতো ডেস্ক, তার নিচে ছিল একটা রিসিভার আর একটা চেয়ার, যেখানে বসে তুমি আরামসে ভগবদ গীতা পড়তে পারবে। তো এই ভগবদ গীতা এখানে 2 রকমের ভাষায় ছিল, একটা হিন্দি আর একটা ইংলিশ। আর এর পাশে একটা স্ট্যান্ড ফ্যান ছিল, কারণ এই রুমগুলোতে 2টো এসি ছিল, কোনো নর্মাল ফ্যান ছিল না। তো একটা স্ট্যান্ড ফ্যান, আর তার পাশে 2টো বেড। এই সাইডের বেড 2টো আমি নিয়েছি, কারণ এখান দিয়ে বাইরের ওয়েদারটা দেখা যায়। যদিও আমরা বেশিক্ষণ রুমে থাকতাম না, কিন্তু আমার কাছে রুমে না থাকলেও রুমটা একটু এসে যে শোবো সেই শান্তিটা যেন আমি পাই। তো এটা ছিল একটা বিশাল বড় ওয়াশরুম, এখানে কোমোড ছিল, বেসিন ছিল, আর ওই পাশটা ছিল হচ্ছে বাথরুম অর্থাৎ স্নান করার জায়গাটা। বালতিটা একটু ভেতরে ছিল, আমি আর ভেতরে ঢুকিনি সেই মুহূর্তে। আর এই দেখো, এই কারণে কিন্তু আমি এই পাশটা নিয়েছিলাম, বাট এটা কোনো কাজই আমার লাগেনি। যাই হোক, এই যে জানলাটা খুললে, আর এখানে একটা কাচের জানলাও দেওয়া ছিল, আর ভেতরটাতে এই যেটা খুলেছিলাম। আর এখানে যে ছবিগুলো ছিল ভীষণ সুন্দর সুন্দর ছবি ছিল। বাট আমার একটা দুঃখ ছিল, কেন এখানে বাংলা ভগবদ গীতাটা দেয়নি, কারণ যেহেতু আমি গীতা পড়ি তাই আমার একটা সুবিধা হতো পরের দিন সকালবেলা পড়তে। যাই হোক, আমি যদিও বা নিয়ে গেছিলাম। আর এই সোফাটায় না আমার মনে হচ্ছিল আমি যদি 2-3 দিন থাকতাম আমি সোফাটাতে বেশ শুয়ে কাটাতে পারতাম। যাই হোক, তো এবার আমরা বেরিয়ে যাব কিন্তু নবদ্বীপের উদ্দেশ্যে। তো তার আগে দেখিনি, এখানে একটা ছোট মিনি ফ্রিজও ছিল, যেখানে এসেই যেহেতু মারাত্মক লেভেলের গরম ছিল, এসেই আমি সব কটা জলের বোতল ওখানে ঢুকিয়ে দিয়েছিলাম। আর এই সেই অর্গ্যানিক টি, যেটা নাকি আর কি বলবো, যেটা আমি বৃন্দাবনেও পেয়েছিলাম বাট খাইনি, ভালো লাগে না। আর এই দেখো যা গরম, যেটার কথা বলছিলাম। আর এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি নবদ্বীপ যাওয়ার জন্য। গাড়িতে করে আমরা ফেরিঘাট অব্দি এসেছিলাম, আর তারপর আমরা লঞ্চে উঠে গেছি।
তো এখানে তো ছেড়েও দিয়েছে, আর আমরা কিছুক্ষণের মধ্যেই নবদ্বীপ ফেরিতেও পৌঁছে যাব। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এই নৌকো করে যাওয়াটা, মানে আমরা যদি লঞ্চে গেছিলাম, দু রকমেরই ব্যবস্থা আছে, নৌকোও আছে, ভাড়া দুটোরই ডিফারেন্স। আর নৌকোতে গেলে খুব সম্ভবত 3 টাকা বা 5 টাকা নেয়, আর এই লঞ্চে গেলে 10 টাকা করে টিকিট বোধ হয়। আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এত সুন্দর লাগছিল, মানে দারুণ লাগে। আর ওই যে দেখো দূরে আমরা কিন্তু মায়াপুরকে ছেড়ে এসেছি। তো মায়াপুরে আমরা আজকে আবার ফিরবো, বাট আজকের ভিডিওটা কিন্তু নবদ্বীপ নিয়েই থাকবে। তো আজকে আমরা প্রথমে যে মন্দিরটাতে গিয়েছিলাম সেটা হলো রাধারানী মন্দির। রাধিকা অর্থাৎ রাসেশ্বরীকে এইখানে দেবী জ্ঞানে পূজা করা হয়। রাস উৎসবের সময় এখানে অত্যন্ত সুন্দর করে কিন্তু সাজানোও হয়, এবং নবদ্বীপে এই রাস উৎসবের সময় প্রধান কেন্দ্রবিন্দু কিন্তু এই রাধারানীর মন্দির। মন্দিরের ভিতরে এইসব বিগ্রহগুলি রয়েছে, এবং নিচের দিকে গেলে আমরা এখানে গুপ্ত বৃন্দাবন দেখতে পাবো। এখানে ইলেকট্রিক এবং গ্লাসের মাধ্যমে অটোমেটিকভাবে কুরুক্ষেত্রের যুদ্ধ, কৃষ্ণকালী, রামলীলা, নিমাই সন্ন্যাস, জগন্নাথ দর্শন, রাসলীলা ইত্যাদি দেখানো হয়ে থাকে, এবং ভিতরটা ভীষণই সুন্দর লাগছিল দেখতে। আপনারাও ঘুরে দেখতে পারেন। এই রাধারানী মন্দির দর্শন করার পর আমরা চলে গিয়েছিলাম শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান অর্থাৎ প্রাচীন মায়াপুর দর্শন করতে। এই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম নিয়ে কিন্তু অনেক মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেন মায়াপুরের যে অন্তর্দ্বীপ আছে সেইখানেই নাকি মহাপ্রভু জন্মগ্রহণ করেন। মায়াপুরে গেলে আমরা শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের মন্দির দেখতে পাবো। তিনি প্রমাণ করেছিলেন এই অন্তর্দ্বীপেই নাকি মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আবার এইখানে অনেকেই বলে যে এই যে মন্দিরটিতে আমরা দাঁড়িয়ে আছি অর্থাৎ শ্রী জগন্নাথ মিশ্রের বাড়ি যেইখানে, সেইখানেই নাকি এই মন্দিরটি রয়েছে। অর্থাৎ এইখানেই যে সচী মাতার কোলে যে আমরা নিমাইকে দেখতে পাই, এইখানেই নাকি নিমাইয়ের অবস্থান, অর্থাৎ এখানেই নাকি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম। এই মতভেদ বহু প্রাচীনকাল থেকেই রয়েছে। জগন্নাথ মিশ্র এবং সচী মাতার ঘর আলো করে আসেন মহাপ্রভু। প্রথমে তার নাম ছিল নিমাই, এবং সোনার মতো গায়ের রং অর্থাৎ ফর্সা ছিলেন দেখেই তার নাম হয় গৌরাঙ্গ, এবং এই নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছিলেন দেখেই তার নাম কিন্তু নিমাই। খুব অল্প বয়সে তিনি সংস্কৃত ভাষা, পুরাণ সমস্ত জ্ঞান অর্জন করেছিলেন বলেই তাকে সবাই নিমাই পণ্ডিত বলে জানতেন। এবং পরবর্তীকালে কাটোয়ায় কেশব ভারতীর কাছ থেকে তিনি সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছিলেন এবং গৃহত্যাগ করেন। তখন থেকে তার নাম হয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এরপর আমরা চলে এসেছিলাম শ্রী গৌর গোপীনাথ জিউ মন্দির, অর্থাৎ যাকে আমরা 60 ফুট মহাপ্রভু বলেই জানি। এর ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবাশ্রম। এই সেবাশ্রমটি সবার আগে তৈরি হয়েছিল, তারপরে কিন্তু এই গোপীনাথ জিউ মন্দির তৈরি হয়েছে। এই গোপীনাথ মন্দিরে রয়েছে 60 ফুটের গৌরাঙ্গের মহাপ্রভুর মূর্তি, এবং এটি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চতম মূর্তি। প্রবেশ মূল্য লাগে 10 টাকা। এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা ছাড়াও কিন্তু মহাপ্রভুর বিভিন্ন লীলা ফুটিয়ে তোলা হয়েছে। আর এই জায়গাটা দিয়ে ঢুকতেই একটা গুহার মতো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, যেটা দিয়ে ঢুকতে ভীষণ ভালো লাগছিল। এবং এখানে যে দৃশ্যগুলো দেখানো হয়েছে দেখে যারা আপনার পুরীতে গিয়ে গুপ্ত বৃন্দাবন দর্শন করেছেন তারা কিন্তু এখানে অবশ্যই সেই ফিলটা পাবেন। আর যারা যারা দেখেননি, আমি ভিডিওর লিঙ্ক কিন্তু অবশ্যই দিয়ে দেবো, গিয়ে একবার অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, আর পুরী গেলে অবশ্যই ঘুরে আসবেন। এখানে একটা বড় গোপাল দোলনায় ছিল, আর আমি তাকে দোলাচ্ছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। তো এই যে সেই গোপালটা। এরপর আমরা চলে গিয়েছিলাম এর ঠিক উল্টো দিকে, যেটার কথা বলছিলাম। ওখানে সেরকম কি আছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ওখানে যেটুকু দেখে আমার ভালো লেগেছিল তাই একটা ছোট্ট ভিডিও করেছিলাম। মহাপ্রভু হরিনামের প্রতি তীব্র আকর্ষিত হয়ে পড়েন, তাই তিনি নবদ্বীপের পথে পথে হরিনাম সংকীর্তন করে বেড়ান। ভজ নিতাই গৌর রাধের শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জগাই মাতাই তার শিষ্যত্ব গ্রহণ করেন, এবং জপন হরিদাস যাকে তিনি নিজের কোলে অর্থাৎ নিজের বুকেও টেনে নিয়েছিলেন। মায়াপুরে চাঁদকাজীর সমাধি আছে, এবং সেই চাঁদকাজী ছিলেন ওই অঞ্চলের প্রশাসক, তাকেও তিনি আপন করেই নিয়েছিলেন।
এবং পরবর্তীকালে মহাপ্রভুর অত্যন্ত প্রিয় একজন ভক্ত হিসাবে তিনি পরিচিত ছিলেন। এবং মহাপ্রভু পরবর্তীকালে এই নবদ্বীপ ত্যাগ করে চলে গিয়েছিলেন শ্রীক্ষেত্র পুরীতে। নবদ্বীপের এক সুদীর্ঘ ইতিহাস রয়েছে, তার সাথে জড়িয়ে আছে এখানকার বিদ্যা চর্চা, সাহিত্য চর্চা, সংস্কৃত ভাষা চর্চা এবং সাহিত্য, পুরাণ ইত্যাদি বিভিন্ন শাস্ত্রের চর্চার সঙ্গে নবদ্বীপ অঞ্চল এবং এখানকার পণ্ডিতকুলেরা নাম সারা ভারতে ছড়িয়ে আছে। এই জন্য নবদ্বীপকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। এখন আমরা চলে এসেছি বলদেবজিউর মন্দিরে। প্রচুর মন্দির রয়েছে অলিতে গলিতে, এর মধ্যে এই মন্দিরটি উল্লেখযোগ্য। এটি 200 বছরেরও বেশি পুরানো। এরপরে চলে গিয়েছিলাম গোবিন্দজিউ মন্দিরে, সে ভেতরটা কিন্তু বেশ বড়, তোমরা দেখতেই পেলে। এরপরে চলে এসেছিলাম নিত্যানন্দ প্রভুর বাসস্থানে। তারপর আমরা চলে গিয়েছিলাম শ্রী শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দিরে। সেটি হলো, এখানে ঢুকতে পার হেড 5 টাকা করে লাগছিল এবং এটি হলো মহাপ্রভুর মায়ের গুরুদেবের বাড়ি। এবার নবদ্বীপে এসে আমরা যেটা মিস করেছিলাম সেটা হলো সোনার গৌরাঙ্গ। যদিও আশা করি পরে যখন যাব আমি অবশ্যই ওই সোনার গৌরাঙ্গটা দেখে আসব। মহাপ্রভুর 2 স্ত্রী, তার মধ্যে প্রথম স্ত্রী ছিলেন লক্ষ্মীপ্রিয়া, তিনি সাপের কামড়ে মারা যান এবং তারপরে তিনি বিষ্ণুপ্রিয়া দেবীকে বিয়ে করেছিলেন। আর এই বিষ্ণুপ্রিয়া দেবীরই সেবিত বিগ্রহ ছিল এই ধামেশ্বর মহাপ্রভু। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যান তারপরে একবার ফিরে আসেন শান্তিপুরে এবং তারপরে এই নবদ্বীপে। নবদ্বীপে এসে তিনি বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে সাক্ষাৎ হন এবং সন্ন্যাস জন্ম নেওয়ার পর যেহেতু স্ত্রীর মুখ দেখতে নেই তাই তিনি উপরের দিকে তাকিয়েছিলেন এবং বিষ্ণুপ্রিয়া দেবী যখন তাকে প্রণাম করে তার উপরের দিকে তাকান তখন দেখেন তার পাদুকা দুটি পড়ে আছে, অর্থাৎ তিনি আর নেই। এই যে এই মূর্তির মধ্যে বিলীন হয়ে যাওয়া, এই জন্য কিন্তু এই মন্দিরটি ভীষণভাবে এখানকার একটি উল্লেখযোগ্য মন্দিরের মধ্যে পড়ে। এরপর আমরা চলে এসেছিলাম পোড়ামাতলা, যেটা এই নবদ্বীপে আসলে কিন্তু অবশ্যই সবারই দেখা উচিত এবং এখানে এসে কিন্তু অবশ্যই পুজো দেওয়া উচিত। আমিও কিন্তু এখানে পুজো দিয়েছিলাম। বলা হয় এখানকার এই মূর্তি নাকি বিদ্ধপ্ত জননী। এখানে নাকি এই কালীমাতার মূর্তিটি ভবতারিণী রূপে এবং দক্ষিণাকালী রূপে পূজিত হয়, কিন্তু সরস্বতী পুজোর দিন এইখানে নাকি নীল সরস্বতী রূপে পূজিত হয়ে থাকে। কথায় আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ষষ্ঠী পুজো নাকি এই মন্দিরেই হয়েছিল। আগে এখানে সাহিত্য চর্চার ঢল ছিল, সাহিত্য চর্চা এখান থেকেই লাভ করেছিলেন। এখানকার যে দেবী তিনি হলেন সেই পড়ুয়াদের মা, অর্থাৎ তার থেকেই এর নাম হয় পড়ুয়া মা। অপভ্রংশ হয়ে পড়ে তার নাম হয় পোড়ামাতলা। এবং এই মন্দিরের ডান দিকে রয়েছে ভবতারিণী মন্দির এবং বাম দিকে রয়েছে ভবতারণ শিবের মন্দির। এরপর আমরা চলে গিয়েছিলাম শ্রীবাস অঙ্গনে। এই শ্রীবাস অঙ্গন গঙ্গা গর্ভে নিমজ্জিত হলে নবদ্বীপের কংস ব্যবসায়ী গুরুদাস 1870 খ্রিস্টাব্দে বর্তমান শ্রীবাস অঙ্গন প্রতিষ্ঠা করেন। এখানে মাতা বসুধা, মাতা জাহ্নবী সহ নিত্যানন্দ প্রভু এবং পঞ্চতত্ত্ব ছাড়াও 37 জন চৈতন্য পরিকরের সুষমা মণ্ডিত দারু বিগ্রহ পূজিত হয়। এবং ঢুকতেই কিন্তু এখানে একটি কুল গাছ দেখা যায়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। নবদ্বীপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন কাহিনী ও লীলা। আমরা এখন রয়েছি সমাজবাড়ি আশ্রম বা রাধারমণ বাগ। এটির প্রতিষ্ঠাতা ছিলেন রাধারমণ চরণ দাস বাবাজি। এখানে তার পূর্ণ সমাধি রয়েছে। এছাড়া রয়েছে মহাপ্রভু রাধাকৃষ্ণের বিগ্রহ। ভজনী তাই গৌর রাধের শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। সমস্ত জায়গাতেই এই হরিনাম কিন্তু ছড়িয়ে রয়েছে। এখানেও ভোগের ব্যবস্থাও আছে। আপনারা যদি একটু তাড়াতাড়ি চলে আসেন তাহলে কিন্তু, অর্থাৎ 12টার মধ্যে আসলে কিন্তু এখানে ভোগ খেতে পারবেন। এরপর আমরা চলে গিয়েছিলাম দেবানন্দ গৌড়ীয় মঠে। এখানে গিয়ে ভিডিও তো অ্যালাউ ছিলও না, তার উপরও মন্দিরটি তখন বন্ধ ছিল। যদিও আমরা বাগবাজারের গৌড়ীয় মঠ ঘুরে নিয়েছিলাম, তাও এটা দেখার ইচ্ছা ছিল, কিন্তু দেখার সৌভাগ্য আমাদের হয়নি। আপনারা চাইলে আমি ভিডিও লিংক দিয়ে দেবো, আপনারা বাগবাজার গৌড়ীয় মঠটি কিন্তু অবশ্যই দেখে আসবেন। এরপরে আমরা চলে গিয়েছিলাম পোড়াঘাটে, অর্থাৎ এখান থেকে কিন্তু মায়াপুর ধাম দর্শন হয়। আজকে আমরা এই দাদার সঙ্গে সমগ্র নবদ্বীপ ভ্রমণ করতে এসেছি। দাদার মুখে একটু শুনে নিন
যে সব জায়গা উনি দেখিয়েছেন, ওনার থেকে আমি ওনার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দাদা আপনার নামটা বলুন তো। আমার নাম মহাদেব দাস, ডাক নাম ভম্বল। আপনাকে কি ওই ভম্বল বলে এসে চিনবে। হ্যাঁ, আপনার মোবাইল নাম্বারটা একটু। 7548063712। ওনার সঙ্গে যোগাযোগ করলে আপনি সমগ্র নবদ্বীপের যে সমস্ত দর্শনীয় স্থান আছে ওগুলো ভালোভাবে ভ্রমণ করে ঘুরে দেখতে পারবেন। তো ভোম্বলদা কিন্তু আমাদের খুব সুন্দর করে ঘুরিয়েছিলেন। এরপর আমরা মেন জায়গা অর্থাৎ ঘাটের সামনে এসে ওনাকে ছেড়ে দিয়েছিলাম, আর আমরা খেয়ে নিয়েছিলাম নবদ্বীপের লাল দই। সত্যি কথা বলতে অত্যাধিক মিষ্টি লেগেছে আমার কাছে। হ্যাঁ, অবশ্যই টেস্ট হতেই পারে, সবার স্বাদ তো একরকম নয়, কিন্তু আমার কিন্তু টক দই অর্থাৎ সাদা দইটা বেশি ভালো লেগেছে, যদিও ওটা আর ভিডিও করা হয়নি। তো আমরা এখানে 3টে লাল দই নিয়েছিলাম আর 3টে সাদা দই নিয়েছিলাম। তো লাল দইয়ের থেকে আমার সাদা দইটাই বেশি ভালো লেগেছে। তারপরে আমরা চলে এসেছিলাম ফেরিঘাটে, লঞ্চে উঠে গিয়েছিলাম এবং লঞ্চে উঠে জেঠুদের সাথে দেখা হয়ে গেছিলো। অর্থাৎ এই একই দিনে বম্মারাও গিয়েছিল, তাই আমি যে পাশাপাশি সবাই বসা ছিল। তো যাই হোক, আজকে কিন্তু নবদ্বীপ ধামের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পর্বে থাকবে মায়াপুরের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।